নমস্কার, আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা আর আমি তারক ঘোষ আপনাদের সঙ্গে। যে অভিযোগগুলো এতদিন প্রশাসনিক প্রভাবের আড়ালে চাপা ছিল বলে বিরোধীরা দাবি করত, সেগুলো কি এবার একে একে সামনে আসতে চলেছে? এই ভিডিওতে আমি এমন কিছু রাজনৈতিক ও প্রশাসনিক ইঙ্গিত দেব যেগুলো অনেকের মতে প্রমাণ করছে এটা কেবল নিরাপত্তা কমানো নয়, বরং বড় কিছুর আগে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। কেন বলবো একে একে। আপনারা প্রথম থেকে দেখতে থাকুন, শুনতে থাকুন আজকের এই ভিডিওটি, এই আলোচনাটা। আপনারা জানেন যে মমতার কালীঘাটের বাড়ির সামনে থেকে সরানো হয়েছে স্বয়ংক্রিয় সিজার্স ব্যারিকেড, আর সেই জায়গায় বসছে সাধারণ গার্ডরেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিসে নিরাপত্তাও কমেছে। কালীঘাট ও হরিশ চ্যাটার্জি স্ট্রিট জুড়ে যে প্রহরা ব্যবস্থা ছিল সেগুলো কাটছাঁট করা হচ্ছে। হ্যাঁ, Z+ ক্যাটাগরির নিরাপত্তা এখনও রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই অতিরিক্ত সুরক্ষা বলয় কেন এখনই সরিয়ে ফেলা হচ্ছে? সরকারি ব্যাখ্যা হতে পারে প্রোটোকল রিভিউ, কেননা মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী নন, এমনকি তিনি বিধায়কও নন। কিন্তু রাজনীতির পর্যবেক্ষকদের প্রশ্ন কিন্তু অন্য জায়গায়, যেটা আমিও করছি। এ কি শুধুই নিরাপত্তার পুনর্মূল্যায়ন, নাকি প্রোটোকলের আড়ালে বড় কিছু রাজনৈতিক বার্তা লুকিয়ে রয়েছে? কেননা একই সময় দুর্নীতির একাধিক মামলায় অভিযুক্ত তৃণমূলের নেতামন্ত্রীদের মধ্যেও গ্রেপ্তার আতঙ্কের খবর ছড়াচ্ছে। দলের অন্দরেও বাড়ছে অস্বস্তি। যারা একসময় ভাবতেন ক্ষমতাই তাদের ঢাল, তারা কি আজ বুঝতে শুরু করেছেন সেই ঢাল সরে যাচ্ছে? আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নগুলো উঠছে, যেগুলো নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। কিন্তু এই গোটা ঘটনাকে বুঝতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চরিত্রটাকেও বুঝতে হবে। আমি 1986 সাল থেকে সাংবাদিকতা করছি। এই দীর্ঘ সময়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি কাছ থেকেই, একজন যুব কংগ্রেস নেত্রী হিসাবে, তারপর তৃণমূল প্রতিষ্ঠাতা হিসাবে, সাংসদ হিসাবে, কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে, এবং শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসাবেও। আমি দেখেছি জ্যোতি বসুর যুগ, দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্যের সময়, এবং দেখেছি মমতা যুগ। এবং এত বছরের পর্যবেক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা বিষয় বারবার চোখে পড়েছে। তিনি শুধু একজন লড়াকু নেত্রী নন, তিনি পরিস্থিতিকে নিজের অনুকূলে ঘেঁটে দেওয়ার অসাধারণ রাজনৈতিক দক্ষতা রাখেন। হ্যাঁ, ঘেঁটে দেওয়ার অসাধারণ রাজনৈতিক দক্ষতা রাখেন, এটাই আমার বারবার চোখে পড়েছে। রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করা, আর সেই বিশৃঙ্খলাকে ন্যারেটিভে পরিণত করা, তারপর সেই ন্যারেটিভ থেকে নিজের রাজনৈতিক সুবিধে তুলে নেওয়া, এটা তার বহু ব্যবহৃত কৌশল। আপনারা যারা জানেন না বা মনে করছেন আমি অদ্ভুত কতকগুলো কথা বলছি, জেনে রাখুন তার মধ্যে এই কৌশলটা বারবার তিনি প্রয়োগ করেছেন, সফলও হয়েছেন। কিন্তু এবারে আপনারা দেখেছেন গতকাল বিভিন্ন টিভি চ্যানেলে যে ক্ষমতা হারানোর পরও মমতা অ্যাগ্রেসিভ হয়ে উঠেছেন। আমাদের প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু হারিনি। আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে, এবং আমি সরি টু সে, দিল্লি থেকে কায়দা করে প্রেসকে ফার্স্ট রাউন্ড কাউন্টিং হওয়ার সাথে সাথে রটিয়ে দিয়েছে। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন। শান্ত মনে তিনি পদত্যাগ বা পরাজয় কোনোটাকেই সহজভাবে নিতে পারছেন না। স্ট্যালিন যেটা পারছেন, তিনি পরাজিত দলের মুখ্যমন্ত্রী হয়েও পারছেন না। কেন? তাদের বুঝতে হবে এটাও কিন্তু মমতার সে পুরনো রাজনৈতিক কৌশলের অংশ, ঘেঁটে দেওয়া। অনেকেই বলেছেন মমতার বেশ কিছু মন্তব্য, কিছু কিছু আচরণ একটু অদ্ভুত রকমের ছিল। সেগুলো তার ভুল হতে পারে, কিংবা আবেগের বহিঃপ্রকাশ হতে পারে, যেমন রাকেশ রোশনের চাঁদে যাওয়া বা এইরকম অনেক কিছু, কিংবা অত্যাচারী মেয়েটি তো প্রেগনেন্ট ছিল। আমি কিন্তু সেই ব্যাখ্যা বিশ্বাস করি না। আমার পর্যবেক্ষণ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে খুব কম ঘটনাই অ্যাক্সিডেন্ট, বেশিরভাগই কিন্তু ক্যালকুলেশন। তিনি অদ্ভুতভাবে হঠাৎ করে কোনো কথা বলে দেন না। এপাং ওপাং ঝপাং যাই বলুন না কেন, রাকেশ রোশনের চাঁদে যাওয়াই বলুন না কেন,
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে খুব কম ঘটনাই অ্যাক্সিডেন্ট, বেশিরভাগই ক্যালকুলেশন। যদি কোথাও বিশৃঙ্খলা তৈরি হয়ে থাকে তাহলে সেটা তার হঠকারিতা নয়, বরং পরিস্থিতিকে এমনভাবে ঘোলাটে করে দেওয়া যেখানে রাজনৈতিক সমীকরণটা জটিল হয়ে ওঠে, আর সেই জটিলতা থেকে তিনি নিজের পক্ষে নতুন স্পেস তৈরি করতে পারেন। এটাই মমতা ব্যানার্জি। কিন্তু এবার সমস্যাটা অন্য জায়গায়। রাজনৈতিক চাল যতই সূক্ষ্ম হোক, সংবিধানের গণ্ডির বাইরে সেটা নয়। যদি তিনি মুখ্যমন্ত্রী না হন, যদি তার হাতে প্রশাসনিক ক্ষমতা না থাকে, তাহলে আগের মতো শুধু রাজনৈতিক কৌশলে সব কিছু নিয়ন্ত্রণে রাখা আর সম্ভব নয়। বুঝতে পারছেন তো? আজ তিনি যতই বলতে পারেন যে আমাদের 100টা আসন হারিয়ে দেওয়া হয়েছে, লুটে নেওয়া হয়েছে, অনেক কিছুই বলতে পারেন, আমি পদত্যাগ করব না। যতই বলুন না কেন, এটা সাংবিধানিক বিষয়। তিনি পদত্যাগ না করতে পারেন, কিন্তু রাজ্যপালের সেই ক্ষমতা আছে। কিন্তু কেন বলছেন এই কথাগুলো ভেবে দেখুন। মমতা হঠাৎ হঠাৎ অদ্ভুত অদ্ভুত আচরণ কেন করতেন? কেনই বা চপ ভাজার কথা বলতেন, চপ শিল্পের কথা বলতেন? এত সহজ নয়। মমতা ব্যানার্জি প্রতিটি পদক্ষেপ মেপে চলে, কিন্তু এবারে আর সম্ভব নয়। কেননা খেলার নিয়মটাই বদলে গেছে। কেননা এতদিন যেটা ছিল রাজনৈতিক শক্তির খেলা, সেটা এখন পরিণত হতে পারে আইন, তদন্ত এবং প্রশাসনিক জবাবদিহির খেলায়। আর এই খেলা যে হতে পারে সেটা ভেবে নিয়ে তৃণমূলের বহু নেতা নেত্রীর মধ্যে অস্বস্তি বাড়ছে। কেননা এই যে চাকরি বিক্রি, যেটা কেন্দ্র করে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, এত সহজ। গ্রামে গঞ্জে ছোট ছোট যে নেতারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারাও ভয় পেতে শুরু করে দিয়েছেন। সিঙ্গুর বলুন, হরিপাল বলুন, বর্ধমান বলুন, পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমান, নদিয়া, ভয় পাচ্ছেন, ভয় পেতে শুরু করেছেন। যেসব মামলা বছরের পর বছর ধীর গতিতে চলছিল, ভাবতে শুরু করছেন সেগুলো কি হঠাৎ গতি পাবে? যেসব তদন্ত রাজনৈতিক কারণে আটকে ছিল বলে অভিযোগ, সেগুলোকে আবার নতুন করে শুরু হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, দলের ভেতরে যারা এতদিন চুপ করেছিলেন, তারা কি এবার নিজেদের বাঁচাতে মুখ খুলতে শুরু করবেন? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। মমতা এতদিন ক্ষমতায় ছিলেন, তার দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল, কিন্তু বদলে গেছে পরিস্থিতি। এখন যে নেতারা সিবিআইয়ে গিয়ে কোনো কথা বলেননি, চুপ করেছিলেন, ইডির কাছে চুপ করেছিলেন, তারা কি নিজেদের বাঁচাতে এবার মুখ খুলতে শুরু করবেন? কেননা রাজনীতির ইতিহাস বলে ক্ষমতা থাকলে সবাই লয়াল থাকে, আর ক্ষমতা সরে গেলে সবচেয়ে আগে যেটা চলে যায় সেটা হচ্ছে লয়্যালটি, আনুগত্য চলে যায়। আনুগত্য থাকে না তখন আর। আপনারা টিভিতে দেখছেন অনেকেই এখন মুখ খুলতে শুরু করেছেন। কেন মুখ খুলতে শুরু করেছেন? এতদিন খোলেননি কেন? নাকি বিজেপির কাছে ভালো সাজবার চেষ্টা, যদি কোনো ক্রমে নিজেকে বাঁচানো যায়, কোনোভাবে ঢুকে পড়া যায় গেরুয়া দলে? অনেকেই দেখলাম যারা এতদিন তৃণমূল করতেন, তারা গেরুয়া টিক্কা পরে ঘুরে বেড়াচ্ছে, গায়ে গেরুয়া গেঞ্জি ছড়িয়ে ফেলেছে। কিন্তু এরা বেনজল। তৃণমূলও কিন্তু এই ভুলটা করেছিল। সিপিএম থেকে বা যারা তখন তার বিরোধী ছিল তাদের দলে এনেছিলেন। এই বেনজলকে যদি এই মুহূর্তে বিজেপি আশ্রয় দেয় তার দলে, সাধারণ মানুষ মনে করছেন সেটা আবার ভুল করা হয়ে যাবে। কেননা তারা তৃণমূলের এই নেতা নেত্রীদের বিরুদ্ধে ভোটটা দিয়েছিলেন। দেখুন, তৃণমূলের ভিতরে কিন্তু সেই নীরবতা ভাঙার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু কোন কোন নেতা বা নেত্রী সবচেয়ে বেশি চাপে রয়েছে, কোন কোন মামলা, মানে পুরনো মামলা আবার সামনে আসতে পারে, আর কারা ভেতর থেকে তথ্য দিতে শুরু করেছে বলে জল্পনা উঠছে, পরের অংশে আমি সেই নামগুলো আর রাজনৈতিক ইঙ্গিত নিয়ে কথা বলবো, যেটা বুঝিয়ে দিচ্ছে এটা শুধু পোস্ট ডিফিট টার্বুলেন্স নয়, সম্ভবত আরও বড় কিছুর শুরু হতে চলেছে, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তৃণমূলের নেতা নেত্রীরাও নয়, যারা গা ঢাকা দিয়ে বসে রয়েছেন
যারা গেরুয়া রঙের আবিরের আড়ালে নিজেদের মুখগুলো লুকানোর চেষ্টা করছেন, সাধারণ মানুষ বলছেন তারা কিন্তু ভয় পেয়ে গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবাই কি সমান চাপে? না। রাজনীতির করিডোরের যে আলোচনাটা চলছে, সবচেয়ে বেশি অস্বস্তিতে রয়েছেন সেই নেতারাই যাদের নাম গত কয়েক বছরে বারবার বিভিন্ন দুর্নীতির অভিযোগ, তদন্ত বা আইনি বিতর্কে উঠে এসেছে। তারা জানতেন ক্ষমতা থাকলে মামলা ধীর গতিতে চলবে, ক্ষমতা সরে গেলে সে গোপন ফাইলও নড়ে উঠবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পৌর প্রশাসন, ঠিকাদারি, কাটমানি, জমি, স্থানীয় প্রভাব খাটানো, বিভিন্ন স্তরে যেসব অভিযোগ এতদিন বিরোধীরা তুলে এসেছিল, সেগুলোর মধ্যে অনেকগুলোই এখন নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে আবার আলোচনায় ফিরছে। এখানে কিন্তু আপনারা একটা বিষয় বুঝে নেবেন, প্রতিটি অভিযোগ কিন্তু আদালতে প্রমাণিত হয়নি। কিন্তু রাজনীতিতে পারসেপশন নিজেই একটা বাস্তবতা, আর পারসেপশন যখন বদলাতে শুরু করে তখন সবচেয়ে আগে বদলায় লয়্যালটি। আজ যে নেতা প্রকাশ্যে আনুগত্য দেখাচ্ছেন, কালই তিনি নিজের নিরাপত্তার জন্য নতুন সমীকরণ খুঁজতে শুরু করে দেবেন। কেননা রাজনীতির একটা নির্মম সত্য হলো কি জানেন, আদর্শ পরে আত্মরক্ষা আগে। আর এখানেই তৃণমূলের জন্য শুরু হয়ে যেতে পারে সবচেয়ে বড় সংকট। আইনি চাপের চেয়েও ভয়ঙ্কর হলো অভ্যন্তরীণ ভাঙন। কেননা বাইরের আক্রমণ সামলানো যায়, কিন্তু যখন দলের ভিতরের মানুষ নিজেকে বাঁচাতে তথ্য ফাঁস করতে শুরু করে, তখন কিন্তু ফলটা হয় ভয়ঙ্কর। ইতিমধ্যেই আশেপাশে ফিসফিস গুঞ্জন শোনা যাচ্ছে, কিছু নেতা নাকি ডিস্টেন্স তৈরি করতে শুরু করে দিয়েছেন। কিছু প্রকাশ্যে নন, কিন্তু নেপথ্যে নতুন যোগাযোগের পথ খুঁজছেন। কারণ তারা বুঝে গেছেন, যদি কেন্দ্রীয় তদন্ত, প্রশাসনিক পুনর্বিন্যাস এবং রাজনৈতিক প্রতিশোধ এই তিনটা একসঙ্গে সক্রিয় হয়, তাহলে ব্যক্তিগত সার্ভাইভাল দলীয় লয়্যালটির চেয়ে অনেক বড় হয়ে উঠবে। আর এখানেই আসছে সবচেয়ে বড় প্রশ্নটা, তৃণমূল কি শুধুই বিরোধী দলে যাচ্ছে, নাকি প্রবেশ করছে পোস্ট পাওয়ার ফ্র্যাগমেন্টেশনের পর্যায়ে? ইতিহাস কি বলে জানেন তো, ভারতের আঞ্চলিক দলগুলোর মধ্যে যে দলই দীর্ঘদিন একক নেতার ক্যারিসমার ওপর দাঁড়িয়ে থেকেছে, ক্ষমতা হারানোর পর তার ভিত কেঁপে উঠেছে সবচেয়ে বেশি, ভূমিকম্প হয়ে গেছে। কেননা তখনই স্পষ্ট হয়ে যায় কে মতাদর্শের জন্য ছিল আর কে ক্ষমতার জন্য। আর যদি সেই প্রক্রিয়া তৃণমূলের ক্ষেত্রেও শুরু হয়ে থাকে, তাহলে আগামী কয়েক মাস শুধু বিরোধী রাজনীতি নয়, দলের অভ্যন্তরীণ পুনর্গঠন, ভাঙন এবং আত্মরক্ষার লড়াইয়ের সময় হতে শুরু করেছে, শুরু করে দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখনো বাকি, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চাপ সামলে আবার ন্যারেটিভ নিজের হাতে নিতে পারবেন, নাকি এটাই সেই মুহূর্ত যেখানে তার বহু বছরের রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রথমবার সত্যিকারের পরীক্ষার মুখে? কি বলছেন আপনারা? লিখুন আপনাদের সুচিন্তিত মন্তব্য। আর পরের ভিডিওতে আমি বিশ্লেষণ করব, মমতা কি আবারও পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারবেন, নাকি এবার তার সমস্ত পরীক্ষিত রাজনৈতিক কৌশলগুলো আর কাজে লাগবে না। তাহলে কি হবে? বড় বড় নেতা নেত্রীদের, কচি নেতাদের, কুঁচো কাচাদের কি হবে? বিজেপি কি ব্যবস্থা নেবে সেটা আপাতত জানি না আমরা। কিন্তু মানুষ আশা করছে, বিজেপির ওপর ভরসা করছে, তারা ব্যবস্থা নেবে, দুর্নীতির মুখোশ তারা খুলে ফেলে দেবেই। দেখতে থাকুন ভয়েস 9 বাংলা, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর সঙ্গে থাকুন। ভয়েস 9 বাংলা মানুষের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য।